পেপার 10 আধুনিক ভারতের ইতিহাস 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ। পলাশির যুদ্ধ থেকে মহাবিদ্রোহ পর্যন্ত। এই পেপার 10-এর 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথম প্রশ্ন, কাদের মধ্যে এবং কখন আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আলীনগরের সন্ধির শর্তাবলী কী ছিল? 1757 সালের 9 ফেব্রুয়ারি নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। এই চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজদের ফ্যাক্টরি এবং বাণিজ্যিক অধিকারগুলি ফিরিয়ে দেওয়া হয়। নবাব ইংরেজদের ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হন। ইংরেজ কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণের এবং সিক্কা টাকা তৈরি করার অনুমতি লাভ করে। এই চুক্তির দ্বারা নবাব ইংরেজদের প্রায় সমস্ত দাবি মেনে নেয়। কেন সিরাজ এই অপমানজনক চুক্তি স্বাক্ষর করলেন তা বলা শক্ত। হয়তো নবাব এই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন, হয়তো আহমদ শাহ আবদালির সম্ভাব্য আক্রমণ তার মনে ভীতির সঞ্চার করেছিল। যাই হোক, এই সন্ধি তার মর্যাদা বাড়ায়নি। আলীনগরের সন্ধির পর থেকেই ইংরেজ কোম্পানির একমাত্র উদ্দেশ্যই ছিল সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করা। কাদের মধ্যে এবং কখন পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1757 সালে মুর্শিদাবাদ থেকে 30 কিলোমিটার দূরে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ হয়। মির্জাফর ও রায়দুল্লভের পরিচালনায় নবাবের বেশিরভাগ সেনারাই নবাবের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। মীর মদন ও মোহনলালের নেতৃত্বে গুটি কয়েক সৈন্য সাহসের সঙ্গে লড়াই করে গিয়েছিল। রবার্ট ক্লাইভ সম্পর্কে তুমি কি জানো? বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধ শুরু হওয়ার আগে ক্লাইভের নেতৃত্বে মাদ্রাজ থেকে শক্তিশালী নৌবাহিনী ইংরেজদের সাহায্যে এসে হাজির হয়েছিল এবং তারপর ইংরেজদের সব দাবি মেনে নিতে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে বাধ্য করেন। ক্লাইভ একেবারে আচমকা অভ্যুত্থানের মাধ্যমে বাংলায় ক্ষমতা দখলের সংকল্প করেন। কাদের মধ্যে এবং কখন বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজদের বক্সারের যুদ্ধে জয়লাভ অধিকতর গুরুত্বপূর্ণ। কোম্পানি বিজয় লাভ করলেও পরাজিত মুঘল সম্রাটকে যথোচিত সম্মান দেখায়, কারণ অষ্টাদশ শতকের ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে মুঘল সম্রাটের মান্যতা ছিল, প্রতীকী গুরুত্ব ছিল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে কোম্পানি মুঘল সম্রাটের কর্তৃত্ব বা একাধিপত্যকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেনি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করেছিল? 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে এক চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে দেওয়ানি মঞ্জুর করে, অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যা থেকে রাজস্ব আদায় করার অধিকার মুঘল সম্রাট কোম্পানিকে দিয়ে দেন। অন্যভাবে বলা চলে, সমৃদ্ধশালী সুবা বাংলায় বিপুল পরিমাণে লোভনীয় সম্পদের ওপর কোম্পানির এখন থেকে নিয়ন্ত্রণী ক্ষমতা পেল। সলবায়ের চুক্তি বা সলবায়ের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
1782 সালের 17 মে ইংরেজ ও মহাদজি সিন্ধিয়ার মধ্যে সলবায়ের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজরা রঘুনাথ রায়ের পক্ষ ত্যাগ করতে রাজি হয় এবং মধুরাও নারায়ণকে পেশোয়া হিসাবে স্বীকার করে নেয়। সলসেট ও ব্রোচ ছাড়া ইংরেজ কোম্পানি বেসিন সমেত তাদের অধিকৃত যাবতীয় অঞ্চল মারাঠাদের হাতে ছেড়ে দেয়। মহাদজি সিন্ধিয়া তার যমুনা নদীর পশ্চিম তীরবর্তী সমস্ত অঞ্চল ফিরে পান। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? কোন ভারতীয় শাসক প্রথম এটিতে স্বাক্ষর করেন? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা হলো কোনো দেশীয় রাজ্যকে তার নিরাপত্তার জন্য ব্রিটিশ শক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল করে তোলা। এর ফলে অবশ্য এই চুক্তিবদ্ধ রাজ্যগুলো কার্যত তাদের স্বাধীনতা ইংরেজদের কাছে বিকিয়ে দিতে বাধ্য হয়। অধীনতামূলক মিত্রতা চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজরা দেশীয় রাজ্যগুলোকে সর্বপ্রকার আক্রমণের বিরুদ্ধে সাহায্য ও নিরাপত্তার আশ্বাস দেয়। হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। কাদের মধ্যে এবং কখন শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির তাৎপর্য কী ছিল? 1792 সালের মার্চ মাসে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় এবং যার ফলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। এই চুক্তির শর্ত অনুযায়ী টিপু সুলতান তার রাজ্যের অর্ধেক ছেড়ে দিতে বাধ্য হয়। মহীশূর রাজ্যের বিজিত অঞ্চল ইংরেজ, নিজাম ও মারাঠারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কৃষ্ণা নদী থেকে পেনার নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড নিজামের হস্তগত হয়। মারাঠা সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত হয়। ইংরেজ কোম্পানি মালাবার, দিন্দিগুল, কুর্গ ও বরাহমহল অঞ্চল লাভ করে। তাছাড়া ইংরেজরা যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে টিপুর কাছ থেকে 3,30,00,000 টাকা আদায় করে। শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষর করার জন্য কিন্তু লর্ড কর্নওয়ালিসকে প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হতে হয়। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ডান্ডাস সহ কোম্পানির বহু কর্মচারী এই চুক্তি সমর্থন করতে পারেনি। ডান্ডাস চেয়েছিল টিপুকে পুরোপুরি ধ্বংস করতে। বেসিনের সন্ধির তাৎপর্য কী? 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানির পক্ষে লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে পেশোয়া ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। তাছাড়া ঠিক হয় যে ইংরেজরা পেশোয়াকে 6,000 দেশি পদাতিক সৈন্য এবং প্রচুর অস্ত্রশস্ত্র দেবে। বিনিময়ে ইংরেজদের বেশ কিছু অঞ্চল ছেড়ে দেবেন পেশোয়া, যেখান থেকে ইংরেজদের বাৎসরিক আয়ের পরিমাণ হবে 26 লক্ষ টাকা। দ্বিতীয় বাজিরাও সুরাট বন্দরের ওপর মারাঠাদের দাবি চিরতরে পরিত্যাগ করেন। বেসিনের চুক্তির ফলে ইংরেজরা ভারত সাম্রাজ্যের অধীশ্বর হয়ে বসেছিল একথা ঠিক নয়, তবে এই চুক্তির ফলে মারাঠাদের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল। কোম্পানি মারাঠা রাজ্যের ওপর অপ্রতিহত ক্ষমতা লাভ করেছিল। বেসিনের চুক্তি স্বাক্ষরের পরই লর্ড ওয়েলেসলি দৌলত রাও সিন্ধিয়াকে জানালেন যে হয় তিনি বেসিনের চুক্তি মেনে নেবেন অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। দৌলত রাও সিন্ধিয়া ওয়েলেসলির দাবি অনুযায়ী বেসিনের চুক্তি মেনে নিলেন না। পলাশী লুণ্ঠন বলতে তুমি কি বোঝো? পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলায় ইংরেজরা সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা দখল না করলেও বাংলার অপরিমিত ধনসম্ভার ও সম্পদ তাদের হাতের মুঠোর মধ্যে এসে যায়। যেন এক মন্ত্র বলে তাদের কাছে সৌভাগ্য ও সমৃদ্ধির সোনার দরজা খুলে গেল। এক নবাবকে সরিয়ে আর এক নবাবকে বাংলার মসনদে বসানো
এক অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হলো। সেই সঙ্গে কোম্পানির কর্মচারীরাও নানাভাবে উপঢৌকন ও পারিতোষিক আদায় করে রাতারাতি প্রচুর সম্পত্তির মালিক হয়ে বসল। এ ব্যাপারে পথপ্রদর্শক ছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ। এইভাবে কোম্পানি ও তার কর্মচারীরা সম্ভাব্য সমস্ত উপায়ে বাংলার অর্থ সম্পদ শোষণ করতে থাকে। ঐতিহাসিকগণ একে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। ব্রুকস অ্যাডামস পলাশির লুণ্ঠন কথাটির উদ্ভাবক। তিনি মন্তব্য করেছিলেন যে ভারত থেকে চালান করা টাকাতেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পুঁজি জোগাড় করা হয়েছিল। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে এবং কখন স্বাক্ষরিত হয়েছিল? 1809 সালে স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। অমৃতসরের সন্ধি ছিল ইংরেজ কূটনীতির সাফল্যের নিদর্শন। ইংরেজরা বিনা যুদ্ধে তাদের সাম্রাজ্য সীমা যমুনা থেকে শতুদ্র নদী পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়, কিন্তু এর ফলে রঞ্জিত সিংয়ের একান্ত সাহায্যে তিনি সমস্ত শিখ জাতিকে ঐক্যসূত্রে বেঁধে এক অখণ্ড শিখ রাজ্য প্রতিষ্ঠা করবেন। চিরদিনের জন্য সেই স্বাদ অপূর্ণই থেকে যায় তার। শিখ জাতীয়তাবাদের পক্ষে এই আঘাত ছিল চরম। তিতুমির কে ছিলেন? তিতুমির নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল মীর নিসার আলী। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত বংশের সন্তান। তার পিতার নাম ছিল সৈয়দ হাসান আলী। 1831 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উত্তর 24 পরগনার বারাসাতের কাছে নারকেল বেড়ে গ্রামে তিতুমির বিদ্রোহ করেন। এই অঞ্চলের গরিব চাষি, জোলা, পটুয়া, ঢালিয়া প্রভৃতি নিম্নবর্গের মানুষজন ছিল তার সমর্থক। এই অঞ্চলের হিন্দু জমিদার, নীলকর ও স্থানীয় শাসনের বিরুদ্ধে এইসব শ্রেণীর মানুষের ক্ষোভ ছিল। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কী ছিল? কোম্পানির বিষয়ে প্রথম ব্রিটিশ সংসদীয় গুরুত্বপূর্ণ আইন ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন। এখন থেকে ভারতবর্ষের সামরিক, অসামরিক এবং রাজস্ব সংক্রান্ত সমস্ত খবরাখবর বাংলা থেকে কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস তথা নির্দেশক সভা ব্রিটিশ সরকারকে জানাতে বাধ্য হয়। এই আইন অনুযায়ী বাংলার গভর্নর পদমর্যাদায় হয়ে ওঠে গভর্নর জেনারেল। ঠিক হয়, তাকে সাহায্য করবে 4 জন সদস্যের একটি পরিষদ। এই আইনটি কোনো মতেই সন্তোষজনক ছিল না, কারণ এই আইনের সাহায্যে ভারতীয় প্রশাসনকে সুসংগঠিত করে তোলা যায়নি। সেই সঙ্গে যোগাযোগের সমস্যা থাকায় ভারতের ব্যাপারে ব্রিটিশ সরকারের তদারকিও ফলপ্রসূ হয়নি। 1765 ও 1833 সালের গুরুত্ব কী ছিল? এই দুটি সালের গুরুত্ব কী ছিল? 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলার দেওয়ানি লাভ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে স্বীকৃত। দেওয়ানি লাভ করে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের পূর্ণ অধিকার লাভ করে। এই অধিকার লাভ করার ফলে যে কোম্পানির অর্থনৈতিক স্বার্থ যথেষ্ট পরিমাণে রক্ষিত হয়েছিল তা বলাই বাহুল্য। এ সময় দেওয়ানি লাভের ফলে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছিল তাকে ঐতিহাসিকরা দ্বৈত শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। 1833 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয়। ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে এই আইনটি বেশ চোখে পড়ার মতো গুরুত্বপূর্ণ। চীন দেশের সঙ্গে কোম্পানির চায়ের ব্যবসা ছিল। এই ব্যবসায় কোম্পানির একচ্ছত্র অধিকার বা আধিপত্য ছিল, কিন্তু 1833 সালের সনদ আইন অনুযায়ী কোম্পানির সেই অধিকারও চলে যায়। এখন থেকে কোম্পানি শুধু কিছু রাজনৈতিক কাজকর্ম করবে বলে ঠিক হয়। কর্নওয়ালিস কোড কী ছিল? 1793 সালের মে মাসে বিখ্যাত কর্নওয়ালিস কোড প্রণীত হয়। এই আইনবিধিতে আইনগত পরিবর্তনগুলোকে বিশ্লেষণ করে আরও কিছু নতুন আইনের সূচনা করা হয়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, বিখ্যাত কর্নওয়ালিস কোড
ব্রিটিশ ভারতীয় শাসনতন্ত্রের ইস্পাত কাঠামো তৈরি করেছিল। 1793 সালের বিচার বিভাগীয় সংস্কার প্রধানত তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। প্রথমত, বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে সম্পূর্ণরূপে পৃথক করা। দ্বিতীয়ত, কালেক্টরদের অপরিসীম ক্ষমতা খর্ব করা। তৃতীয়ত, ভারতীয়দের কাছ থেকে সমস্ত বিচার ক্ষমতা কেড়ে নিয়ে তা ইউরোপীয়দের হাতে তুলে দেওয়া। 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইনের গুরুত্ব কী ছিল? ভারতীয়দের পশ্চিমীকরণে অভ্যস্ত করানোর ব্যাপারে 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন বেশ গুরুত্বপূর্ণ মাপকাঠি ছিল বলা চলে। এই সনদ আইনের গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, এই আইনে ভারতে কোম্পানি অধিকৃত সমস্ত স্থানের ওপর ব্রিটিশ সরকারের সার্বভৌম ক্ষমতা সুস্পষ্ট ভাষায় দাবি করা হয়েছিল। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে ব্যবসায় একচেটিয়া অধিকার থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঞ্চিত হয়, কিন্তু চীন দেশের সঙ্গে ব্যবসায় কোম্পানির একচ্ছত্র অধিকার বজায় থাকে আরও 20 বছর ধরে। কোম্পানি যে ক্রমশ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তির অধিকারী হয়েছিল, এই আইনে তা সুস্পষ্টভাবে উন্মোচিত হয়ে যায়। ফলে কোম্পানির হাত থেকে বাণিজ্যিক ক্ষমতা কেড়ে নেওয়ার নীতি গৃহীত হয়। তৃতীয়ত, ভারতীয় সাহিত্য ও বিজ্ঞানের উন্নতিকল্পে 1,00,000 টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় জনগণের প্রতি তার নৈতিক দায়িত্বের পরিচয় দিয়েছিল। কবে এবং কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1784 সালে উইলিয়াম জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি, মানে উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই এশিয়াটিক সোসাইটি প্রাচ্য সংস্কৃতি চর্চার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। শাসকদের সামগ্রিক প্রয়োজন মেটানোর তাগিদেই এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচ্যের কোনো বিষয় নিয়ে মৌলিক গবেষণার পরিবর্তে প্রাচীন ভারতের ধ্রুপদী সাহিত্যগুলোকে ইংরাজি ভাষায় অনুবাদ করাই এই সংস্থার প্রাথমিক উদ্দেশ্য ছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কখন এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে উদ্দেশ্য ছিল কোম্পানির প্রশাসনে অসামরিক কর্মচারীদের ভারতীয় ভাষায় এবং ঐতিহ্যে প্রশিক্ষণ দেওয়া। সবকটি প্রেসিডেন্সি থেকেই সিভিল সার্ভেন্টরা এই মহাবিদ্যালয়ে এসে 3 বছর ধরে প্রশিক্ষণ নিতেন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার আগে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ওয়েলেসলির উদ্দেশ্য ছিল ভারতে ক্রমবর্ধমান ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে ভারতীয় ভাষা এবং আইন ও রীতিনীতিতে ব্যুৎপত্তি সম্পন্ন একদল বিশ্বস্ত ইংরেজের সাহায্য লাভ করা। প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী কারা ছিলেন? প্রাচ্য পদ্ধতিতে না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। প্রাচ্যবাদের সমর্থক অর্থাৎ ওরিয়েন্টালিস্টদের মধ্যে অন্যতম ছিল H.T. প্রিন্সেপ, কোলব্রুক এবং উইলসন প্রমুখ। অন্যদিকে পাশ্চাত্যবাদের সমর্থক অর্থাৎ অ্যাংলিসিস্টদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমুখ।